সম্ভবত গত ক্লাসে আমি চ্যাপ্টার 6 নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছিলাম। তার প্রথম দুইটা ভাগ, মানে প্রথম ফার্স্ট টু পার্টস সম্ভবত আমরা আলোচনা করেছি, ঠিক কিনা? কেউ একজন একটু জি হেল্প স্যার, করতে জি হবে। জি। জি। তাহলে আমি যেহেতু আজকে আবার শুরু করছি, আপনাদের গত ক্লাসের কারো কোনো কোশ্চেন আছে কিনা? গত যে ক্লাসটা আমরা নিয়েছি সেখান থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, যাই হোক, আমরা আজকে শুরু করি। চ্যাপ্টার 6 পড়াবো আমি। চ্যাপ্টার 6 শুরু করার আগে আমি একটু বলি, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 6টা নিয়ে আলোচনা করেছিলাম। এটা পড়ানোর সময় আমি বলেছিলাম যে রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে ধরনের রিস্ক ফেস করবে, এই রিস্ক গুলো আইডেন্টিফাই করবে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি অডিটর যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। সো আপনাদের আরো সুবিধার্থে, যাতে এক্সাম দেওয়ার সময় আপনারা কোন অংশ থেকে কোশ্চেন আসছে সেইটা বোঝার জন্য চ্যাপ্টার 6 কে আমি আরো চারটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথম যে অংশটুকুন সেটাকে বলেছিলাম অর্ডারিং সিস্টেম, সেকেন্ড অংশটুকুনকে বলেছিলাম ডিসপ্যাচ অ্যান্ড ইনভয়েসিং, থার্ড বলেছিলাম রেকর্ডিং, অ্যান্ড ফোর্থ বলেছিলাম ক্যাশ কালেকশন। এর ভেতর আমি অর্ডারিং সিস্টেম এবং ডিসপ্যাচ অ্যান্ড ইনভয়েসিং এই অংশটুকুন আমি পড়িয়েছিলাম। আজকে বাকি অংশটুকুন পড়ব, রেকর্ডিং অ্যান্ড ক্যাশ কালেকশন। আমরা বলেছিলাম এই প্রত্যেকটা অংশের জন্য তিনটা বিষয় আমরা খেয়াল রাখবো। প্রথম যে অংশটুকুন সেটা আমরা বলেছিলাম যে রিক্স। অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান ফেস করতে পারে, অথবা এই রিস্কটা মিনিমাইজ করার জন্য তারা কি ধরনের কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারে, এবং আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে ডিসপ্যাচ অ্যান্ড ইনভয়েসিং এর ক্ষেত্রেও কি ধরনের রিস্ক থাকতে পারে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এবং আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো গ্রহণ করবেন। সাথে যে এক্সাম্পল গুলো ছিল এই এক্সাম্পল গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। ইন্টারাক্টিভ কোশ্চেন্স গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারের বাকি অংশটুকুন চেষ্টা করব শেষ করার। আজকে আমি রেকর্ডিং এই অংশ থেকে শুরু করব। থার্ড, অর্থাৎ চ্যাপ্টার 6 কে যে চারটা ভাগে ভাগ করেছিলাম এর থার্ড অংশটুকুন, থার্ড পার্টটা নিয়ে আমি আলোচনা শুরু করব, রেকর্ডিং। তাহলে রেকর্ডিং এর ক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো একটা প্রতিষ্ঠান এই রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে রেকর্ডিং করার সময় কি ধরনের রিস্ক গুলো ফেস করতে পারে, এই রিস্ক গুলো আইডেন্টিফাই কিভাবে করবে প্রতিষ্ঠান, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো তারা ইমপ্লিমেন্ট করবে, এবং আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। Yes, জি sir. স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, যদি কেউ শুনতে না পান অবশ্যই আমাকে একটু জানাবেন। জি স্যার। আপনারা আপনাদের ম্যানুয়াল, অ্যাসুরেন্স ম্যানুয়ালের পেজ নাম্বার 104, 104 নাম্বার পেজটা সবাই একটু বের করেন যদি ম্যানুয়াল আপনাদের সাথে থাকে। জি স্যার, পেজ নাম্বার বের করছি। 104, 104 নাম্বার পেজ বের করেছেন, ঠিক কিনা? জি স্যার, বের করেছি। ওকে। রেকর্ডিং এর ক্ষেত্রে প্রথম যে রিস্কটা বলছে, বলছে যে ইনভয়েসড সেলস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড। আপনি কি করেছেন? আপনি সেল করেছেন, অর্থাৎ অর্ডার গ্রহণ করেছেন, সেই অনুসারে পণ্য কি করেছেন, তৈরি করেছেন বা প্রডিউস করেছেন, আপনি ডেলিভারি দিয়েছেন, কিন্তু আপনি কি করলেন না, প্রপারলি রেকর্ড করলেন না। সেটা বলছে যে ইনভয়েসড সেলস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড। সো আপনি যদি প্রপারলি রেকর্ড না করেন তাহলে এটা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। এই জন্য বলছে রেকর্ডিং এর ক্ষেত্রে প্রথম রিস্কটা বলতেছে আপনি সেলস করেছেন, পণ্য ডেলিভারি দিয়েছেন, কিন্তু আপনি প্রপারলি রেকর্ড করেন নাই আর কি। সেকেন্ডটা বলছে ক্রেডিট নোটস মাইট নট বি প্রপারলি
রেকর্ডেড। আমরা আলোচনা করেছিলাম, এখানে বলছে যে ক্রেডিট নোট গুলো প্রতিষ্ঠান ইস্যু করছে, এই ক্রেডিট নোট যদি প্রপারলি কি করে, রেকর্ড না করে, তাহলে এটা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেকেন্ডটা বলছে ক্রেডিট নোটস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড। প্রতিষ্ঠান কি করেছে, তার টার্মস অনুসারে কি করেছে, পণ্য ফেরত নিয়েছে, এবং এই পণ্য ফেরতের এগেইনস্টে কি করছে, সে ক্রেডিট নোট ইস্যু করেছে। সো ইস্যু করলো, কিন্তু যদি এটা প্রপারলি রেকর্ড না করে, তাহলে এটা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। থার্ড বলছে সেলস মাইট বি রেকর্ডেড ইন দা রং কাস্টমার অ্যাকাউন্ট। সেলস করলেন, কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়েছেন, পণ্য তৈরি করেছেন, ডেলিভারি দিয়েছেন, কিন্তু আপনি রং কাস্টমার্স অ্যাকাউন্টে কি করলেন, লিপিবদ্ধ করলেন। সো কি হবে, কাস্টমার ডিসস্যাটিসফাইড হতে পারে, অর্থাৎ যাকে বিল করার কথা তাকে বিল করা হলো না, ভুলক্রমে অন্য একজনকে বিল করা হলো। সো ওই কাস্টমারটা, লয়াল একটা কাস্টমার কি হতে পারে, ডিসস্যাটিসফাইড হতে পারে, আর প্রতিষ্ঠানের এটা ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে পণ্য পণ্য বিক্রি করলেন, কিন্তু টাকাটা আপনি পেলেন না। এই জন্য বলছে সেলস মাইট বি রেকর্ডেড ইন রং কাস্টমার্স অ্যাকাউন্ট, এটাও প্রতিষ্ঠানের জন্য একটা রিস্ক। এন্ড লাস্ট ওয়ান বলছে ডেটস মাইট বি ইনক্লুডেড অন দা রিসিভেবল লেজার দ্যাট আর নট কালেক্টেবল। বলছে যে রিসিভেবল লেজারটা প্রিপেয়ার করেছেন, সেই রিসিভেবল লেজারে এমন কোনো আইটেম থাকতে পারে যে রিসিভেবলটা আর পাওয়া যাবে না। এই ধরনের ব্যাড ডেটস গুলো কি হতে পারে, বিবদ্ধ থাকতে পারে। তাহলে দেখেন এখানে মোট 4টা রিস্ক এর কথা বলেছে, আপনারা এটা পাবেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 104, 104 নাম্বার পেজের রেকর্ডিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে বা কি ধরনের রিস্ক অ্যারাইজ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, আমি আপনাদের সাথে আলোচনা করলাম। সো এটাকে বলতেছি আমরা রিস্ক আইডেন্টিফিকেশন। একটা প্রতিষ্ঠান তার এই সিস্টেমে, রেকর্ডিং সিস্টেম অর্থাৎ সেলস এর ক্ষেত্রে রেকর্ডিং সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের রিস্ক ফেস করতে পারে, সেটা প্রথমে কি করবে, তারা আইডেন্টিফাই করবে। সেকেন্ডটা বলতেছে যে এই যে রিস্ক যে আপনি আইডেন্টিফাই করলেন, রিস্ক গুলো, এই রিস্ক কিভাবে আপনি মিনিমাইজ করবেন বা এলিমিনেট করবেন, এইটার জন্য বলতেছে আপনি ইন্টারনাল কন্ট্রোলস কি করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। সো কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস একটা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করতে পারে উপরের এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কন্ট্রোলস এর ক্ষেত্রে প্রথম যেটা বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিজ। আমরা এই সেগ্রিগেশন অফ ডিউটিজ নিয়ে অনেকবার আলোচনা করেছি আপনাদের সাথে। আমরা দেখেছি যে অর্থাৎ একটা প্রসেসে যদি একাধিক ব্যক্তি কি থাকে, যুক্ত থাকে, তখন তাকে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিজ। অর্থাৎ কেউ একজন কি করবে, রিকমেন্ড করবে, কেউ একজন এটাকে কি করবে, অ্যাপ্রুভ করবে। এরকম একটা প্রসেসে যখন একাধিক ব্যক্তি থাকবে, তখন তাকে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস। সো সেগ্রিগেশন অফ ডিউটিস যদি কি করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় একটা প্রতিষ্ঠানে, তাহলে উপরের যে রিস্ক গুলোর কথা বলা হচ্ছে, এই রিস্ক গুলো মিনিমাইজ করা যেতে পারে আর কি। সেকেন্ডটা বলছে রেকর্ডিং অফ সেলস ইনভয়েসেস সিকোয়েন্স এন্ড কন্ট্রোল ওভার স্পয়েলড ইনভয়েসেস। বলছে আমাদের যে ইনভয়েস গুলো প্রিপেয়ার করা হচ্ছে, এগুলো সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। অর্থাৎ আমরা বলেছি একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এই বিষয়গুলো নিয়ে আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। অর্থাৎ এই সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। যদি কোনো সিকোয়েন্স মিস হয় বা মিসিং থাকে, ধরেন 1 2 3, তারপর 4 নেই, 5 আছে, তাহলে এই 4 নাম্বারটা কেন মিসিং, এইটার জন্য কোয়ারি করতে হবে, তার জন্য ভ্যালিড রিজন থাকতে হবে। এরপর বলছে কন্ট্রোল ওভার স্পয়েলড ইনভয়েস। যে সমস্ত স্পয়েলড ইনভয়েস আছে, সেগুলো কিভাবে মেনটেন করা হচ্ছে, সেইটারও একটা কি থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে। ম্যাচিং অফ ক্যাশ রিসিপ্ট উইথ ইনভয়েসেস। ক্যাশ রিসিপ্টের সাথে ইনভয়েসটা কি করতে হবে, এখন ম্যাচ করতে হবে। অর্থাৎ ইনভয়েসে যে অ্যামাউন্ট ছিল, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেয়া হয়েছিল, সেই অনুসরণ করা হচ্ছে কি না,
সেপারেট রেকর্ডিং অফ সেলস রিটার্ন প্রাইস অ্যাডজাস্টমেন্ট নোট ইস্যু করা হয়, এটা প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা। তো এখানে বলছে সেপারেট রেকর্ডিং অফ, প্রত্যেকটা রিটার্নের জন্য সেপারেট রেকর্ড থাকতে হবে, এবং যে প্রাইস অ্যাডজাস্ট করা হচ্ছে সেটা অর্গানাইজেশনের পলিসি অনুসারে অ্যাডজাস্ট করা হচ্ছে কিনা সেইটারও একটা কি থাকতে হবে, প্রপার রেকর্ড থাকতে হবে। কাট অফ প্রসিডিওরস টু এনশিওর গুডস ডিসপ্যাচড এন্ড নট ইনভয়েস, আমরা কাট অফ নিয়ে আলোচনা করেছি, তারপর আজকেও আবার যেহেতু আলোচনায় আসছে, কাট অফ হলো একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ আর কাট অফ এর ডেটের বাইরের কোনো ট্রানজেকশন কাট অফ ডেটের ভেতরে আসতে পারবে না, ভেতরের কোনো ট্রানজেকশন কাট অফ ডেটের বাইরে যেতে পারবে না। এটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। বলছে এই কাট অফ প্রসিডিওরস টু এনশিওর গুড ডিসপ্যাচ এন্ড নট ইনভয়েস, কাট অফ ডেটের ভেতরের যে পণ্যগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে সেইগুলোর জন্য প্রপারলি ইনভয়েস করা হচ্ছে কিনা সেইটা এখন কি করতে হবে, এনশিওর করতে হবে। রেগুলার প্রিপারেশন অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্ট, বলছে ট্রেড রিসিভেবল স্টেটমেন্টটা রেগুলারলি প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি ক্রেডিট দেয়া হয়ে থাকে, কোনো প্রতিষ্ঠানে তার পলিসিতে এমন থাকে তাদেরকে সে 20% কি দিবে, ক্রেডিট দিবে, সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট রিসিভেবল স্টেটমেন্টটা হচ্ছে কিনা, যাকে যে ধরনের ক্রেডিট লিমিট বা টাইম এটা করতেছে কিনা। এই জন্য বলছে রেগুলার অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্টস এন্ড রিভিউ এন্ড ফলো আপ দা ওভারডিউ, তোমাদেরকে কি করা হয় নাই, তাদের স্টেটমেন্টটা সেন্ড করা হয় নাই, অ্যাজ দ্য নিউ ক্লার্ক হ্যাজ নট হ্যাড টাইম, যেহেতু নতুন যে ক্লার্কটাকে নেওয়া হয়েছে তার হাতে এত সময় নেই। শি হ্যাজ অলসো নট ম্যাচড রিসিপ্ট উইথ পার্টিকুলার ইনভয়েসেস but has simply allocated receipt to the customer account on the ledger when they have arrived, বলতেছে she has not matched receipt, যে সমস্ত রিসিপ্ট আছে উইথ পার্টিকুলার ইনভয়েস, ইনভয়েসের সাথে পার্টিকুলার ইনভয়েসের সাথে সে কি করতেছে না, ম্যাচ করতেছে না, but has simply allocated receipt to the customer account on the ledger when they have arrived, বলছে সে সিম্পলি অ্যালোকেট করে রিসিপ্ট গুলো কাস্টমার অ্যাকাউন্টে অন লেজার হোয়েন দে হ্যাভ অ্যারাইভড, যখন সেগুলো আসে। সাম কাস্টমার্স আর ইন ক্রেডিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার এজ এ রেজাল্ট অফ প্রবলেম অ্যারাইজিং, এই প্রবলেমটা অ্যারাইজ করেছে কেন, কিছু কাস্টমার এখনো এন্ড অফ দ্য ইয়ার, এখনো তারা কি রয়েছে বলেন তো, তাদের ক্রেডিটটা রয়ে গেছে, এইখান থেকেই আসলে প্রবলেমটা ধরা পড়েছে। ম্যাচিং রিসিপ্ট উইথ স্পেসিফিক ইনভয়েসেস অন দ্য লেজার would have highlighted immediately if there were invoices missing from the ledger, এখন এখানে দেখেন কন্ট্রোলের কথা বলতেছে, বলছে ম্যাচিং রিসিপ্ট উইথ স্পেসিফিক ইনভয়েসেস অন দ্য লেজার, প্রত্যেকটা স্পেসিফিক ইনভয়েসের সাথে রিসিটের একটা কি করতে হবে, মিলাইতে হবে, উড হ্যাভ হাইলাইটেড ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি এটা হাইলাইটেড করতে হবে, ইফ দেয়ার ওয়ার ইনভয়েসেস মিসিং ফ্রম দা লেজার, লেজার থেকে যদি কোনো ইনভয়েস কি থাকে, মিসিং থাকে। হ্যাড স্টেটমেন্টস বিন sent, it is possible that an honest customer might have queried why invoices he had been sent had not been included on the statement. It emerged that a batch of invoices raised on the receivable ledger clerk's last day were not posted to the ledger but were instead lost in a pile of paper which the new receivable ledger clerk had put in a drawer. যাই হোক, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে আপনাদের রেকর্ডিং এর ক্ষেত্রে, একটা ছোট্ট একটা কোম্পানি, সেই কোম্পানির একটা এক্সাম্পল দিয়েছে, পেজ নাম্বার 104, এটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আমি কিন্তু আপনাদের বইয়ের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল আলোচনা করতেছি, আমি বারবারই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা
ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করবেন, মেমোরাইজ করার চেষ্টা করবেন। এরপর রেকর্ডিং এর ক্ষেত্রে টেস্ট অফ কন্ট্রোলস, অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিউরস গুলো গ্রহণ করবেন এই অংশটুকুন অডিট করার জন্য। আমি এই টেস্ট অফ কন্ট্রোলসটাকে দুই ভাগে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। প্রথম যে অংশটা সেটাকে সেলস ডেবুক নিয়ে আমি আলোচনা করেছি, এবং সেকেন্ড অংশটুকুন হলো রিসিভেবল লেজার। সো আপনারা যদি আপনাদের বই বের করেন, পেজ নাম্বার 105, 105 নাম্বার পেজ যদি আপনারা বের করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের বইতেও দুই ভাগে ভাগ করে এই রেকর্ডিং এর ক্ষেত্রে অডিট প্রসিডিওরটা আলোচনা করেছে। প্রথম অংশটুকুন সেলস ডেবুক আর সেকেন্ড অংশটুকুন রিসিভেবল লেজার নিয়ে। তো সেলস ডেবুকে বলতেছে আপনি কি চেক করবেন, অর্থাৎ আপনার অডিট প্রসিডিওর গুলো কি হবে। প্রথম যেটা বলছে, চেক এন্ট্রিজ উইথ ইনভয়েসেস এন্ড ক্রেডিট নোটস রেসপেক্টিভলি। বলছে সেলস ডেবুকে যে সমস্ত এন্ট্রি গুলো দেয়া হয়েছে সেইটার সাথে এখন ইনভয়েস এবং ক্রেডিট নোটটাকে মিলিয়ে দেখতে হবে, যে ইনভয়েসে যে অ্যামাউন্ট আছে বা ক্রেডিট নোটে যা যা আছে, যে তথ্য উপাত্ত আছে, সেইটা প্রপারলি এন্ট্রি দেওয়া হয়েছে কি না। চেক অ্যাডিশনস, চেক পোস্টিং টু রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্টস। বলছে রিসিভেবল কন্ট্রোল লেজার অ্যাকাউন্টে এখন কি করতে হবে, ক্রস চেক করতে হবে সেলস ডে বুকের সাথে। চেক পোস্টিং টু, একটা হলো রিসিভেবল কন্ট্রোল, আর একটা বলতেছে যে এই যে সেলস ডে বুকে যে অ্যামাউন্ট গুলো দেখানো হচ্ছে এইটার সাথে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা রিসিভেবল লেজার এইখানে প্রপারলি পোস্টিংটা দেয়া হয়েছে কিনা সেটা আপনি কি করবেন, ক্রস ম্যাচ করে দেখার চেষ্টা করবেন। এইটা বলতেছে আপনাদের বইয়ের 105 নাম্বার পেজে বলা আছে এই অডিট প্রসিডিউর গুলো আপনি গ্রহণ করতে পারেন সেলস সিস্টেমের রেকর্ডিং এর ক্ষেত্রে কি করার জন্য, অডিট করার জন্য। সেকেন্ড যেটুকুন সেটা বলছে রিসিভেবল লেজার। এক্ষেত্রে প্রথমে যেটা বলছে চেক এন্ট্রিজ ইন এ স্যাম্পল অফ অ্যাকাউন্টস টু সেলস ডে বুক, ঠিক এটা হলো তার বিপরীত। এখন আপনি রিসিভেবল লেজার থেকে কোনো একটা অ্যামাউন্ট বা কোনো একটা এন্ট্রি নিয়ে আপনি কি করবেন, চেক করে দেখবেন এটা সেলস ডে বুকের সাথে মিলছে কিনা। সেকেন্ডটা বলছে চেক অ্যাডিশনস এন্ড ব্যালেন্স ক্যারিড ডাউন, নোট এন্ড এনকোয়ারি ইনটু কন্ট্রা এন্ট্রিজ। যদি কোনো কন্ট্রা এন্ট্রি থেকে থাকে এইটার জন্য কোয়ারি করতে হবে কেন এই এন্ট্রিটা দেওয়া হয়েছে। চেক দ্যাট কন্ট্রোলস অ্যাকাউন্ট হ্যাভ বিন রেগুলারলি রিকনসাইলড টু টোটাল অফ রিসিভেবল লেজার ব্যালেন্সেস। বলছে রেগুলারলি কি করতে হবে, কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে রিসিভেবল লেজারের ব্যালেন্সটা মিলাইতে হবে, যে কোনো ধরনের ডেভিয়েশন বা ডেফিসিয়েন্সি আছে কিনা এই তথ্য আপনি কি করবেন, এখন চেক করবেন, তাই তো। অডিট প্রসিডিওরসটা কি করবে, অডিটর যখন অডিট করতে যাবে তখন তিনি এই অডিট প্রসিডিওর গুলো পারফর্ম করবেন কি করার জন্য, তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য বা এভিডেন্স কালেক্ট করার জন্য আর কি। যাই হোক, তাহলে আমি আবারও আপনাদেরকে বলছি, রেকর্ডিং এর ক্ষেত্রে সেলস সিস্টেমের রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি যখন টেস্ট অফ কন্ট্রোলসটা পড়বেন, এটা মনে রাখার জন্য বা বোঝার সুবিধার্থে আপনারা দুইটা ভাগে ভাগ করে নেবেন। একটা হলো সেলস ডেবুক, এইটার জন্য আপনি কি ধরনের অডিট প্রসিডিউরস গুলো গ্রহণ করবেন, এবং সেকেন্ডটা হলো রিসিভেবল লেজার। এই রিসিভেবল লেজার এই অংশটুকুন অডিট করার জন্য আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করবেন। এটা পাবেন আপনারা আপনাদের বইয়ের পেজ নাম্বার 105, 105 নাম্বার পেজে আপনারা এটা পাবেন আর কি। সবাই একটু বের করেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 105, 105, 105 নাম্বার পেজটা একটু বের করেন। জি স্যার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ার্ক এক্সাম্পল, আমি এক্সাম্পল পড়াই দিব আপনাদেরকে। বের করেছেন সবাই?
জি স্যার বের করেছি। আচ্ছা দেখেন বলছে টেস্ট অফ কন্ট্রোলস ওভার রেকর্ডিং অফ সেলস। টেস্ট অফ কন্ট্রোলস ওভার রেকর্ডিং অফ সেলস, এইটার উপর একটা এক্সাম্পল দিয়েছে পেজ নাম্বার 105, 105 নাম্বার পেজে। বলছে দেখেন, the audit senior wants to ensure that the above error in invoice recording at Parkings Limited was isolated. He select a sample of invoices from each month following the incident and trace them through the receivable ledger. সে কি করলো, প্রতি মাস থেকে একটা করে ইনভয়েস সিলেক্ট করলো এবং কি করলো, ট্রেস করার চেষ্টা করলো রিসিভেবল লেজারের সাথে, অর্থাৎ মিলানোর চেষ্টা করলো এই ইনভয়েসের অ্যামাউন্টটা রিসিভেবল লেজারে আছে কি না। The error appears to be isolated. However, the fact that the error was not picked up indicates that other controls, such as reconciliations between the receivable ledger and receivable ledger control account, have not been carried out. As such, it is unlikely that reliance can be placed on the sales recording system and alternative substantive procedures should be carried out. Okay, আপনারা সবাই একটু বের করেন পেজ নাম্বার 105। এখানে যে এক্সাম্পলটা পড়ালাম, এই এক্সাম্পলটা দিয়েছে, অর্থাৎ একজন অডিটর অডিট করতে গেলে রেকর্ডিং এর ক্ষেত্রে কি ধরনের টেস্ট অফ কন্ট্রোলস বা অডিট প্রসিডিওর গ্রহণ করবে। এই এই এক্সাম্পলটার সাথে ঠিক আগের যে এক্সাম্পলটা পেজ নাম্বার 104, ওইখানে ওই যে স্মল ওন ফ্যামিলি বিজনেস যেটা, ওইটারই ওইটার ক্ষেত্রে যে কি দেখিয়েছে বলেন তো, কন্ট্রোলস নিয়ে আলোচনা করেছে, সেই অংশটুকুনেরই অডিট প্রসিডিওর নিয়ে এখানে আলোচনা করেছে। তো এখানে বলছে যে অডিট সিনিয়র এখন কি করবে এই অংশটুকুনের অডিট করার জন্য, সে বলছে প্রত্যেক মাস থেকে একটা করে কি করবে, ইনভয়েস সিলেক্ট করবে। এই ইনভয়েসের অ্যামাউন্টটা রিসিভেবল লেজারে পোস্টিং দিয়েছে কিনা সে এখন এটা কি করবে, ক্রস ম্যাচ করে দেখার চেষ্টা করবে। এটাই বলেছে এই এক্সাম্পলে পেজ নাম্বার 105, টেস্ট অফ কন্ট্রোলস ওভার রেকর্ডিং অফ সেলস নিয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে। এখন আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 105। এর নিচে দেখেন একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে। এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমি আপনাদেরকে 2 মিনিটস, 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা পড়বেন, পড়ে আনসার দিবেন। এটা একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, আপনাদের বইয়ে লেখা আছে। সবাই বের করেন পেজ নাম্বার 105, সময় হলো 2 মিনিটস। আপনারা এই কোশ্চেনটা পড়ে আনসারটা দেওয়ার চেষ্টা করেন। আনসার কি হবে আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? অ্যান্সার 2, 3 এই দুইটা হবে। 2, 3, একজন বলছে 2, 3, হ্যাঁ। আর কেউ কোনো আনসার দিবেন? জি স্যার। স্যার 1 2। স্যার 1 2 হবে। 1, 2। আরেকজন কি বললেন? 3, 4। 3, 4। স্যার 3 4 মনে হচ্ছে। স্যার 3/4 স্যার এখানে হওয়ার সম্ভাবনা নাই, কারণ স্যার এখানে তো স্যার রিসিপ্ট করছে, সেলস এর সাথে তো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, জি স্যার এটাই। ওকে, তাহলে আমরা দেখি কি আনসার হতে পারে। দেখেন বলছে দা অডিটর এট ইসি লিমিটেড, এ হোলসেলার অফ ফ্রোজেন গুডস। প্রতিষ্ঠানটা কি করে, হোলসেল করে ফ্রোজেন গুডস এর। হ্যাজ ডিসকভার্ড দ্যাট দ্য রিসিভেবল লেজার ক্লার্ক হ্যাজ নট ম্যাচড রিসিপ্টস উইথ ইনভয়েসেস when processing receipt onto the ledger। বলছে কি, সে ডিসকভার করলো, অডিটর, একজন অডিটর, তিনি কি ডিসকভার করলেন যে রিসিভেবল লেজার ক্লার্ক যে আছে, হ্যাজ নট ম্যাচড রিসিপ্ট উইথ ইনভয়েসেস, সে রিসিপ্টের সাথে ইনভয়েসটা মিলায় না, রিসিপ্টের সাথে ইনভয়েস মিলায় না when প্রসেসিং রিসিপ্ট অনটু দা লেজার। লেজারে যখন পোস্টিং দেবে তখন সে রিসিপ্টের সাথে ইনভয়েসটা মিলায় না।
হুইচ টু অফ দ্য ফলোইং আর পটেনশিয়াল রিস্ক অ্যারাইজিং ফ্রম দিস ফেলুয়ার। বলছে যদি সেই কাজটা না করে নিচের কোন কোন রিস্ক হতে পারে। দ্য ক্লার্ক কুড বি শিফনিং অফ ইন্ডিভিজুয়াল রিসিপ্টস অ্যান্ড ডিফ্রডেড দ্য কোম্পানি। এক নম্বরে বলতেছে সে যেহেতু না মিলায় সে কি করতে পারে, যে ইন্ডিভিজুয়াল রিসিপ্ট কি করতে পারে, সে নিজে নিয়ে যেতে পারে, চুরি করতে পারে, অ্যান্ড ডিফ্রড দ্য কোম্পানি। ওল্ড আউটস্ট্যান্ডিং ইনভয়েসেস কুড বি লেফট আনপেইড। যেহেতু সে ইনভয়েস মিলাচ্ছেন রিসিপ্টের সাথে, সেহেতু ওল্ড যে ইনভয়েস গুলো আছে সেগুলো আনপেইড অবস্থায় থেকে যেতে পারে। থার্ড বলছে সেলস মাইট বি রেকর্ডেড ইন দ্য রং সাপ্লায়ার্স অ্যাকাউন্টস। সেলস কি হতে পারে, রং সাপ্লায়ার অ্যাকাউন্টে রেকর্ড হতে পারে। সেলস মে নট বি রেকর্ডেড প্রপারলি ইন দা সেলস অ্যাকাউন্ট। বলছে সেলস মাইট নট বি রেকর্ডেড প্রপারলি ইন দা সেলস অ্যাকাউন্টেও নাও এটা রেকর্ড হতে পারে। তাহলে দেখেন এখানে বলতেছে রিসিপ্টের সাথে মিলাইতে হবে কার, ইনভয়েসের, ঠিক কিনা। সো আমার সেলস হয়েছে, সেলস তো আমি প্রপারলি কি করব, রেকর্ড করবই। এখন হলো কালেকশন। সো এখানে কালেকশনের সাথে কোনটা কোনটা জড়িত বলেন তো, ক্যাশ কালেকশন বা কি, কোনটা কোনটা হতে পারে? 1 2 3 4 এর ভিতর নিচের দুইটা কি হবে নাকি উপরের দুইটা হবে? উপরের কি মনে দুইটা হচ্ছে এখন? স্যার, উপরের দুইটা। উপরে দুইটা। উপরের দুইটা। সো আপনাদের কোশ্চেনটা এভাবে কিন্তু বুঝতে হবে কোন অংশ থেকে কোশ্চেন আসছে, কি বোঝাইতে চাচ্ছে, আনসারটা কি চাচ্ছে। সো আনসার হবে 1 এবং 2। The clerk could be chiffoning of individual receipts and defraud the company. Old outstanding invoices could be left unpaid. ওকে, এখন আমরা এই চ্যাপ্টারের ফোর্থ পার্ট, অর্থাৎ যে 4টা ভাগে ভাগ করেছিলাম, এর লাস্টের অংশটুকুন আমি পড়াবো, সেটা হলো ক্যাশ কালেকশন। সেম একইভাবে ক্যাশ কালেকশনের ক্ষেত্রেও আমরা দেখার চেষ্টা করব কি ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান ফেস করতে পারে বা কি ধরনের রিস্ক এখানে অ্যারাইজ হতে পারে। এই রিস্ক গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই রিস্ক গুলো আইডেন্টিফাই করার পর প্রতিষ্ঠান কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করবে, সেই ইন্টারনাল কন্ট্রোলস গুলো নিয়ে আলোচনা করব। এবং আপনি যখন অডিট করতে যাবেন কি ধরনের অডিট প্রসিডিওরস গুলো আপনি গ্রহণ করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব এখন। এটা আপনারা পাবেন পেজ নাম্বার 106, 106 নাম্বার পেজে আপনারা পাবেন ক্যাশ কালেকশন নিয়ে, চ্যাপ্টার 6, পেজ নাম্বার 106। আপনাদের কাছে যদি বই থাকে আপনারা বইটা বের করতে পারেন। এখানে বলছে ক্যাশ কালেকশনের ক্ষেত্রে প্রথম যে রিস্কটার কথা বলছে, বলছে অল মানিজ রিসিভড আর রেকর্ডেড। যে টাকাটা রিসিভ করা হচ্ছে এটা প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা। সেকেন্ডটা বলছে অল মানিজ রিসিভড আর ব্যাংকড। যে টাকাগুলো পাওয়া যাচ্ছে সেটা প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা, এটা হলো প্রথম রিস্কের কথা বললো। সেকেন্ডটা বলছে ওকে, যে টাকাগুলো পেয়েছে সেটা প্রপারলি ব্যাংকে জমা দেয়া হচ্ছে কিনা, কোম্পানির ব্যাংকে এটা প্রপারলি জমা দেয়া হচ্ছে কিনা। এই দুইটা রিস্কের কথা বলছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 106 ক্যাশ কালেকশনের ক্ষেত্রে, অর্থাৎ সেলস সিস্টেমের ক্যাশ কালেকশনের ক্ষেত্রে এই দুই ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান ফেস করতে পারে। আমি আবারও রিপিট করতেছি, রিস্ক দুটা হলো, প্রথমটা বলছে ক্যাশ কালেক্ট করলো কিন্তু প্রপারলি বুকস অফ অ্যাকাউন্টস এ রেকর্ড করলো না। অল মানিজ রিসিভড আর রেকর্ডেড, যদি এটা রেকর্ড না করে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা রিস্কের কারণ হবে। আর সেকেন্ডটা বলছে অল মানিজ রিসিভড আর ব্যাংক, এই যে যে প্রতিষ্ঠানের টাকাগুলো সংগ্রহ করা হলো এটা প্রপারলি ব্যাংকে জমা দেয়া হচ্ছে কিনা। সো এই রিস্ক দুইটা মিনিমাইজ করার জন্য কতগুলো ইন্টারনাল কন্ট্রোলস এর কথা বলেছে আপনাদের বইয়ে পেজ নাম্বার 106, 106 নাম্বার পেজে আপনারা পাবেন। এই কিছু রিস্ক এর কথা এখানে বলেছে, এই রিস্ক দুইটা মিনিমাইজ করার জন্য কিছু কন্ট্রোলস এর কথা বলেছে, সেটা পাবেন আপনারা পেজ নাম্বার 106।
প্রথম বলছে রেকর্ডিং অফ রিসিপ্ট রিসিভড বাই পোস্ট। পোস্টের মাধ্যমে যদি কোনো টাকা পায় সেটা প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা। কিভাবে এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে? বলছে সেফগার্ড টু প্রিভেন্ট ইন্টারসেপশন অফ মেইল বিটুইন রিসিপ্ট অ্যান্ড ওপেনিং। অর্থাৎ মেইলটা পাওয়ার পরে সেইটা রেকর্ডিংটা এবং ওপেনিং, এটা কে খুলতেছে, ওই প্রতিষ্ঠানের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেটাই সে এটা ওপেন করতেছে কিনা, সেই ব্যক্তি এটা ওপেন করতেছে কিনা। অ্যাপয়েন্টমেন্ট অফ রেসপন্সিবল পারসন টু সুপারভাইজ মেইল। কোনো একজন ব্যক্তি রেসপন্সিবল থাকবে পোস্টটা রিসিভ করা এবং এটা ওপেন করার দায়িত্বে। প্রোটেকশন অফ ক্যাশ অ্যান্ড চেকস। যদি কোনো চেকে পাই তাহলে সাথে সাথে এটা কি করতে হবে, কোম্পানির নামে ক্রস চেক হিসেবে কি করতে হবে, যদি ক্যাশ চেক দেয় ক্রস চেক হিসেবে রূপান্তর করতে হবে। আর ক্যাশ যদি রিসিভ করে এটা প্রপারলি ব্যাংকে জমা দেয়া হচ্ছে কিনা সেই কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেকেন্ডটা বলছে রেকর্ডিং অফ ক্যাশ সেলস অ্যান্ড কালেকশনস। যদি ক্যাশে সেল করা হয় এইটার ক্ষেত্রে কি ধরনের কন্ট্রোলস গুলো নেবে। রেকর্ডিং অফ ক্যাশ সেলস এন্ড কালেকশনের ক্ষেত্রে বলছে রেস্ট্রিকশন অফ অন রিসিপ্ট অফ ক্যাশ। বলছে ক্যাশ রিসিভের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকতে হবে, অর্থাৎ যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ক্যাশটা রিসিভ করতে পারবে সেই রিসিভ করেছে কিনা। এখানে বলছে রেস্ট্রিকশন অন রিসিপ্ট অফ ক্যাশ। এখানে বলছে অনলি ক্যাশিয়ার অর রেসপন্সিবল পারসন কি করবে, রিসিভ করবে। সেকেন্ডটা বলছে এভিডেন্সিং অফ রিসিপ্ট অফ ক্যাশ। এই যে ক্যাশটা রিসিভ করতেছে এটা এখন এভিডেন্স তৈরি করতে হবে। কি করতে পারে, ক্যাশ রেজিস্টার মেইনটেইন করতে পারে, সিরিয়াল নাম্বার মেইনটেইন করতে পারে রিসিপ্ট ফর্মের। দুইটা বলছে এখানে। এক নাম্বার বলছে যদি যে রিসিপ্ট ফর্মটা দেবে ক্যাশ রিসিভ করার পর যে রিসিপ্টটা দিবে এইটা একটা কি থাকতে হবে, একটা নির্দিষ্ট ফর্ম থাকতে হবে এবং এটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। সেকেন্ডটা বলছে একটা ক্যাশ রেজিস্টার মেইনটেইন করতে হবে। থার্ড বলতেছে এগ্রিমেন্ট অফ ক্যাশ কালেকশন। এই যে ক্যাশ কালেকশন করতেছে সারাদিন এইটার সাথে যে রিসিপ্ট বই ইস্যু করতেছে এইটার একটা কি করতে হবে, ক্রস ম্যাচ করতে হবে। এরপর বলছে ইনভেস্টিগেশন অফ ক্যাশ শর্টেজ এন্ড সারপ্লাসেস। যদি কোনো ক্যাশ শর্টেজ হয় বা সারপ্লাস হয়, কেন শর্টেজ হলো বা কেন সারপ্লাস হলো এইটার একটা ইনভেস্টিগেট করতে হবে, কেন এমন হলো। থার্ড বলতেছে যে জেনারেল কন্ট্রোলস ওভার রেকর্ডিং। এই কন্ট্রোলসটা কেন ইমপ্লিমেন্ট করবে, এখানে বলছে ক্যাশ বুক লেজার অ্যাকাউন্টস এটা প্রপারলি কি করতে হবে, মেইনটেইন করতে হবে। লিমিটেশন অফ ডিউটিজ অফ রিসিভিং ক্যাশিয়ার্স। ক্যাশিয়ার কত টাকা রিসিভ করতে পারবে প্রতিদিন, রিসিভ করার পর কিভাবে এটা ব্যাংকে জমা দেবে, এইটার প্রপার রেকর্ডিংটা থাকতে হবে। এরপর বলছে ব্যাংকিং। ব্যাংকিং এর ক্ষেত্রে বলছে ডেলি ব্যাংকিং, অর্থাৎ এমন হতে পারে প্রতিষ্ঠান বলতে পারে যে ব্যাংক আওয়ার শেষ হওয়ার আগে যে ক্যাশটা কালেকশন হবে এটা ব্যাংকে প্রতিদিনের টাকা প্রতিদিন ব্যাংকে জমা রাখতে হবে। অথবা হাতে নগদ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিল যে 50,000 বা 1,00,000 টাকার বেশি ক্যাশে রাখা যাবে না, বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে, এইভাবে বলে দিতে পারে। লাস্টের যে কন্ট্রোলটার কথা বলতেছে সেটা বলতেছে সেফগার্ডিং অফ ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টস। ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টস এর সেফগার্ডটা এনশিওর করতে হবে। কিভাবে এনশিওর করবে, এক নাম্বার বলছে রেস্ট্রিকশন অন ওপেনিং নিউ ব্যাংক অ্যাকাউন্টস। নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকতে হবে, অর্গানাইজেশনের পলিসি অনুসারে এটা ওপেন করা হচ্ছে কিনা সেইটা প্রপারলি কি করতে হবে, মনিটর করতে হবে। লিমিটেশন অন ক্যাশ ফ্লোটস হেল্ড, যেটা একটু আগেই বলতেছিলাম
যে হাতে নগদ নগদ অর্থ কত টাকা পর্যন্ত রাখতে পারবে, সেটা একটা অর্গানাইজেশনের পলিসি থাকতে হবে, যে লিমিটের বাইরে তারা টাকা ক্যাশে রাখতে পারবে না বা হাতে রাখতে পারবে না। এই টাকাটা কি করতে হবে, বাকি টাকাটা ব্যাংকে জমা রাখতে হবে প্রতিদিন, ডেলি ব্যাংকিং যেটাকে বলতেছে। রেস্ট্রিকশন অফ পেমেন্ট আউট অফ ক্যাশ রিসিভড, যে ক্যাশ টাকাটা রিসিভ করতেছে এই ক্যাশ থেকেই কোনো কিছু পেমেন্ট করা যাবে না, এটার উপর একটা রেস্ট্রিকশন আরোপ করতে হবে। যদি কোনো পেমেন্ট করতে হয় সেটার জন্য আগেই অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। সারপ্রাইজ ক্যাশ কাউন্টস, ক্যাশ কাউন্ট সারপ্রাইজিংলি কি করতে পারে, ক্যাশ কাউন্ট করতে পারে, অর্থাৎ কাউকে না জানায় কোন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি করতে পারে, ক্যাশিয়ারের কাছ থেকে কত টাকা ক্যাশ কালেকশন হয়েছে এরকম একটা ক্যাশ কাউন্ট করতে পারে আর কি। প্রিপারেশন অফ চেক রেজিস্টার, একটা চেক রেজিস্টার মেইনটেইন করতে পারে, সেখানে ইন ডিটেলস চেক রিসিপ্ট থেকে শুরু করে চেকের কালেকশন পর্যন্ত ইন ডিটেলস ইনফরমেশন গুলো লিখে রাখতে পারে। এরপর বলছে সেফগার্ড ওভার সাইন চেক, বলছে যদি কোনো চেক সাইন করা থাকে এইটা সেফগার্ডটা কি করতে হবে, এনশিওর করতে হবে। রেস্ট্রিকশন অফ ইস্যু অফ ব্যাংক অর ক্যাশ চেক বা বেয়ারার চেক, যেটা আমি বলতেছিলাম যে এইটা রেস্ট্রিকশন আরোপ করতে হবে, কোনো ক্যাশ চেক বা বেয়ারার চেক দেয়া যাবে না, সবসময় ক্রস চেক দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন প্রিপেয়ার করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর, যদি বুকস অফ অ্যাকাউন্টস এর সাথে আপনার ব্যাংকের যে ব্যালেন্স আছে এটার ভেতর যদি কোনো পার্থক্য থাকে, এটার জন্য কি একটা নির্দিষ্ট সময় পর পর, যদি হয় প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে, ম্যানেজমেন্ট ডিসাইড করবে একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। সো বলছে এই যে কন্ট্রোলস গুলো, অর্থাৎ মোট এখানে 5 কন্ট্রোলস এর কথা এখানে বলেছে, যে একটা অর্গানাইজেশন যদি এই কন্ট্রোল করে গুলো একটা অর্গানাইজেশন ফেস করবে, সেটা মিনিমাইজ করতে পারবে। সো আমি আবারও রিপিট করতেছি, দুইটা রিস্কের কথা এখানে বলেছে। একটা বলেছে অল মানিজ রিসিভড আর রেকর্ডেড, যে মানিগুলো যে টাকাগুলো রিসিভ এটা প্রপারলি রেকর্ড, অল মানিজ রিসিভড আর ব্যাংক, যে টাকাগুলো সে রিসিভ করেছে এটা প্রপারলি ব্যাংকে জমা দিয়েছে কিনা। সেকেন্ডটা বলছে রেকর্ডিং অফ রিসিপ্ট, সেকেন্ড বলছে হলো কন্ট্রোলস এর কথা, অর্থাৎ উপরে যে রিস্ক গুলো আছে সেটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য কি ধরনের কন্ট্রোলস তারা ইমপ্লিমেন্ট করতে পারে। এখানে মোট 5টা কন্ট্রোলের কথা বলেছে। একটা বলেছে রেকর্ডিং অফ রিসিপ্ট রিসিভড বাই পোস্ট, রেকর্ডিং অফ ক্যাশ সেলস এন্ড কালেকশন, জেনারেল কন্ট্রোলস ওভার রেকর্ডিং, ব্যাংকিং, সেফগার্ডিং অফ ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্টস। এই 5টা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই 5টা নিয়ে যে আপনাদের বইয়ে পেজ নাম্বার 106 এবং 107 যদি আপনারা বের করেন, সেখানে যে ইন ডিটেলস আছে বর্ণনা করা আছে সেগুলো নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা বের করেন পেজ নাম্বার 107, এই পেজ নাম্বার 107-এ একটা এক্সাম্পল দেয়া আছে, আমি এই এক্সাম্পলটা একটু পড়াই দিব আপনাদের সাথে। বের করেছেন সবাই? জি স্যার, বের করেছি। জি স্যার। ওকে, দেখেন এখানে বলেছে হ্যাম্পটন হোটেল পিএলসি owns a number of exclusive hotels in চিটাগং and ঢাকা। বলছে একটা হোটেলের নাম, এটা নাম্বার অফ এক্সক্লুসিভ হোটেলস তারা চিটাগাং এবং ঢাকাতে তাদের আছে। দ্য মেজরিটি অফ সেলস আর ক্যাশ সেলস, বলছে এই যে যে হোটেলের কথা বললো, যার চিটাগাং এবং ঢাকাতে কি আছে, নাম্বার অফ হোটেল আছে, এদের অধিকাংশ সেলসটাই হয় ক্যাশ সেলস। অন দ্য গেস্ট চেক আউট অফ দ্য হোটেল, যখন গেস্টরা কি করে চেক আউট করে বেরোয় যায়, তখন এই রেকর্ডটা রাখা হয় বা এই ক্যাশটা কালেকশন করা হয়। এইচ টেক কাস্টমার ক্রেডিট কার্ড ডিটেলস অন অ্যারাইভাল, যখন কাস্টমাররা হোটেলে আসে তখন তাদের ক্রেডিট কার্ডের পুরো ডিটেলস রাখে। and reserve the right to extract full amount in the event of
নন পেমেন্ট, বলছে যে একটা রিজার্ভেশন রেখে দেয়, যদি কেউ টাকা পরিশোধ করতে না পারে তাহলে তারা ফুল টাকাটাই এই যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন নিচ্ছে সেখান থেকে রিকভার করবে। অনলি ক্যাশিয়ার্স আর অ্যালাউড টু প্রসেস ক্যাশ ট্রানজেকশনস, শুধুমাত্র ক্যাশিয়াররা কি করবে, এই ক্যাশ ট্রানজেকশনের জন্য অ্যালাউ কার, শুধু ক্যাশিয়ার কি করবে, এই ক্যাশটা কালেক্ট করতে পারবে। Till receipts are maintained and reconciled to daily takings, cash and credit card slips by the cashier in the presence of a member of staff who is not a cashier। তাহলে এখানে দেখেন একটা সেগ্রিগেশন অফ ডিউটিজ এর কথা বলেছে, ক্যাশিয়ারের সাথে যে ক্যাশের সাথে যুক্ত না এমন একজন ব্যক্তিও এটা ওভারসি করবে। This reduces the chance that cashier will be misappropriated, অর্থাৎ ক্যাশিয়ার মিস অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না, কোন ধরনের ফ্রড সে করতে পারবে না যদি সেগ্রিগেশন অফ ডিউটিজ এখানে থাকে। ডেইলি টেকিংস আর এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক আফটার দ্য ডেইলি রিকনসিলিয়েশন, বলছে প্রত্যেক দিনের, কি বলছে, ডেইলি টেকিংস, প্রত্যেক দিনের যে ক্যাশটা কালেক্ট করা হয়, যে ক্যাশ কালেকশনের কথা বলতেছে, সেইটা রিকনসাইল করার পরে ক্যাশ বুকে কি করতে হবে, এন্ট্রি দিতে হবে। ক্রেডিট কার্ড স্লিপস আর রিকনসাইল টু দ্য স্টেটমেন্ট অফ দ্য কার্ড কোম্পানিজ অন এ মান্থলি বেসিস, যেহেতু তারা ক্রেডিট কার্ডেও পেমেন্ট নিচ্ছে, বলছে ক্রেডিট কার্ডের যে কালেকশনটা হলো সেটা মিলাবে কার সাথে, এই ক্রেডিট কার্ড কোম্পানির কাছ থেকে যখন স্টেটমেন্টটা কি করবে, আনবে, তখন সে এটা কি করতে পারবে, মিলাই দেখবে আর কি। ক্যাশ ট্রানজেকশনস আর sufficiently slight on a hotel basis to necessitate banking only on a weekly basis, বলছে ক্যাশ ট্রানজেকশন আর সাফিসিয়েন্টলি স্লাইট, খুব বেশি না, খুব কম, অন এ হোটেল বেসিস টু নেসেসিয়েট ব্যাংকিং অনলি উইকলি বেসিস, বলতেছে যে ক্যাশটা কালেক্ট করা হবে, যে ক্যাশটা কালেক্ট করা হচ্ছে, এই ক্যাশটা কি বলছে, এই ক্যাশটার কথা বলছে যে এটা খুবই স্লাইট, এই জন্য প্রতি সপ্তাহ শেষে টাকাটা কি করবে, ব্যাংকে জমা করবে। ক্যাশ ইজ কেপ্ট ইন লক টিলস ইন দ্য রিসিপশন এরিয়া, ক্যাশ একটা লকারে রাখতে হবে রিসিপশন এরিয়াতে। দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার reconciles the bank statement for each hotel only on a monthly basis, যে ফাইন্যান্স কন্ট্রোলার আছে তার কথা বলছে যে সে কি করবে, এখন মান্থলি বেসিসে ব্যাংক রিকনসিলিয়েশনের ট্রানজেকশনের নেচার অনুসারে, বুঝতে পেরেছেন? সো এটা স্ট্রিক্টলি বলে দেয়া যাবে না ও কত টাকা আইওইউ থাকবে, বুঝতে পারছেন? এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে, এটা তো আপনি নিজেই বললেন, বুঝতে পেরেছেন? স্যার এটা তো কোম্পানি পলিসিতে থাকবে, আমি বুঝলাম স্যার। অনেক সময় দেখা যায় যে রাইট, টাকা ক্যাশিয়ারকে বললে ক্যাশিয়ার হয়তো বলতে পারে যে হ্যাঁ, ভার্বালি বলে দেয় উমুকের কাছে, বা খাতায় লিখে রাখে, কোনো রেজিস্টারের সিগনেচার নেয় না। আর হচ্ছে যেমন আমাদের ইয়েতে আইইউ লিস্টের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে দিলে তখন ওইটা ইস্যু হয়, জি, কিন্তু অনেকে আছে ভার্বালি দিয়ে দেয়। স্যার এই ক্ষেত্রে কিন্তু এটা তো ভাই করণীয় বলে- গোলাম রব্বানী, এটা তো সে অর্গানাইজেশন পলিসি ফলো করেছে কি করে নাই, তাহলে এটা তো একটা উইকনেস ইন্টারনাল কন্ট্রোলস এর, ঠিক কিনা? হ্যাঁ স্যার, একজন টাকা দিব, আমি আইওইউ ফর্ম ফিল আপ করে টাকাটা দেওয়ার কথা, এখন যদি কেউ ফলো না করে তাহলে তো তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের একটা উইকনেস, তাই না? এটা জি স্যার। প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, ঠিক কিনা? জি স্যার। সো ওই অর্গানাইজেশনের অবশ্যই সবাইকে কি করতে হবে, অর্গানাইজেশনের পলিসিটা ফলো করতে হবে। ওকে, আপনি বুঝতে পেরেছেন রব্বানী? জি স্যার। থ্যাংক ইউ। স্যার আইওইউ এর ফুল মিনিংটা কি? বুঝিনি আসলে আমি বিষয়টা। লিখে দিয়েছি ভাই, আপনাদের চ্যাট বক্সে একটু কাইন্ডলি দেখেন, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, মানে বাংলাটা এমন যে আমি তোমার কাছে দায়বদ্ধ আর কি, বা আমি তোমার কাছে ঋণী। জি জি।
অডিটর, অর্থাৎ আপনারা যেহেতু বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন, আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানের অডিট করতে যাবেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের অডিট প্রসিডিউরস গ্রহণ করবেন এই ক্যাশ কালেকশন এই অংশটুকুন অডিট করার জন্য রেভিনিউ সিস্টেমের। আমি মোট 4টা ভাগে ভাগ করেছি এই ক্যাশ কালেকশনের টেস্ট অফ কন্ট্রোলসটাকে। 1 নাম্বার হলো রিসিপ্টস রিসিভড বাই পোস্ট, ক্যাশ সেলস, কালেকশন এন্ড ক্যাশ রিসিপ্ট। তো আপনাদের বইয়ের পেজ নাম্বার 107 এবং 108, 107 এবং 108-এ ইন ডিটেলস আপনারা এটা পাবেন। আমি খুব সংক্ষেপে এখানে এনেছি, যেহেতু ইন ডিটেলস আপনাদের বইয়ে দেয়া আছে, আমি পুরো ডিটেলসটাই পড়াবো। আপনারা এইভাবে 4টা নাম মনে রাখার চেষ্টা করতে পারেন। একটা হলো রিসিপ্ট রিসিভড বাই পোস্ট, ক্যাশ সেলস, কালেকশনস এন্ড ক্যাশ রিসিপ্ট, ক্যাশ বুক। এখানে দেখেন প্রথমটা বলছে অডিটর যখন অডিট করতে যাবে, সে রিসিপ্ট রিসিভড বাই পোস্ট, পোস্টের মাধ্যমে যেগুলো রিসিভ করতেছে সেই অংশটুকুন চেক করার জন্য কি ধরনের অডিট প্রসিডিউর নিতে পারে। প্রথমে বলছে যে অডিটর কি করতে পারে, অবজার্ভ প্রসিডিউরস অফ দ্য পোস্ট ওপেনিং আর বিং ফলোড। পোস্টের মাধ্যমে যে রিসিপ্ট গুলো পাচ্ছে সেইগুলো ওপেনিংটা, অর্থাৎ অর্গানাইজেশনের যে পলিসি আছে সেই অনুসারে যে ব্যক্তির এই পোস্টটা ওপেন করার কথা, মেইলটা ওপেন করার কথা, সেই ব্যক্তি ওপেন করতেছে কিনা, অর্থাৎ যে রিসিভ করতেছে এবং যে ওপেন করবে এটা ভিন্ন ব্যক্তি কিনা, এটা অবজার্ভ করতে পারেন আপনারা অডিট করতে। যে এটা প্রথম বলছে যে অবজার্ভ প্রসিডিউরস ফর পোস্ট ওপেনিং আর বিং ফলোড। সেকেন্ডটা বলছে অবজার্ভ দ্যাট চেক রিসিভড বাই পোস্ট আর ইমিডিয়েটলি ক্রসড ইন দা কোম্পানিজ ফেভার। বলছে যে সমস্ত চেক গুলো রিসিভ করা হচ্ছে, ক্যাশ চেক বা বেয়ারার চেক, এগুলোর সাথে সাথে ক্রস চেকে রূপান্তর করা হচ্ছে কিনা, এই প্রসেসটা বা এই প্রসিডিওরটা আপনি দেখতে পারেন। থার্ড বলতেছে ফর আইটেমস এন্টার্ড ইন দা ক্যাশ বুক or other record of cash, check, trace entries in cash book, paying in book, counterfoil or carbon copy receipt. Verify amounts entered as receipt with remittance advices or other supporting evidence. বলছে যে টাকাটা রিসিভ দেখানো হচ্ছে সেইটার প্রপার সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে কিনা, সেইটার সাথে আপনি কি করতে পারেন, ক্রস ম্যাচ করে দেখতে পারেন যে অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এটা বলতেছে রিসিভড বাই পোস্ট। সেকেন্ড এটা বলছে ক্যাশ সেলস, যদি ক্যাশে সেল করে থাকে, বলছে ফর এ স্যাম্পল অফ ক্যাশ সেলস ডিফারেন্ট লোকেশন। বলছে আপনি যদি একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রাঞ্চ থাকে বা বিভিন্ন জায়গা থেকে ক্যাশ কালেক্ট করা হয়, বলছে যে আপনি যে কোনো একটা রিসিপ্ট অথবা যে কোনো একটা ক্যাশ সেলস এর একটা ডকুমেন্ট, একটা ভাউচার আপনি নিতে পারেন, নিয়ে আপনি অনেকগুলো বিষয় চেক করে দেখতে পারেন। কি বলছে, বলছে চেক টু পেইং ইন স্লিপ, ডেট স্ট্যাম্পড, যে স্ট্যাম্প পেইড সিলটা অ্যাটাচ করা হয়েছে কিনা, ইনিশিয়ালটা দেয়া হয়েছে কিনা, এক্সপেন্ডিচার গুলোর ক্ষেত্রে ভাউচার গুলো এর সাথে অ্যাটাচ করা হয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এখানে আপনি চেক করতে পারেন। আর বলছে কালেকশনস ফর স্যাম্পল আইটেম অফ অরিজিনাল কালেকশন রেকর্ডস, ট্রেস অ্যামাউন্ট টু ক্যাশ বুক, চেক এন্ট্রিজ অন এ ক্যাশ শিটস অর কালেকশন রেকর্ড উইথ কালেক্টরস রিসিভ বুকস। এখানে বলছে যে কালেকশন করতেছে, কালেকশন করার সময় যে যে বইতে সে লিখে রাখবে, সেই বইয়ের সাথে ক্যাশ বইয়ের যে এন্ট্রিটা দেওয়া হচ্ছে কিনা সেই ক্রস ম্যাচটা আপনারা করে দেখতে পারেন। চেক নিউমেরিক্যাল সিকোয়েন্স অফ কালেকশন রেকর্ডস, যে রেকর্ড গুলো রাখা হচ্ছে কালেকশনের, এটার নিউমেরিক্যাল সিকোয়েন্স গুলো আপনারা চেক করে দেখতে পারেন। অর্থাৎ 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এই যে সিকোয়েন্সের কথা বলতেছে, এই সিকোয়েন্স গুলো মেনটেন করা
হচ্ছে কি না। এবং লাস্টের যে অংশটুকুন ক্যাশ কালেকশন, ক্যাশ কালেকশনের ক্ষেত্রে আপনি যে অডিট প্রসিডিওরটাকে 4টা ভাগে ভাগ করেছিলাম, এর লাস্টের অংশটুকুন বলছে ক্যাশ রিসিপ্টস ক্যাশ বুক। এখানে বলছে ফর ক্যাশ রিসিপ্ট ফর সেভারাল ডেজ থ্রু আউট দ্য পিরিয়ড চেক টু এন্ট্রিজ ইন ক্যাশ বুক ব্রাঞ্চ রিটার্ন অর আদার রেকর্ডস। বলছে এই যে ক্যাশ রিসিপ্ট গুলো রেকর্ড করা হচ্ছে, প্রপারলি এটা রেকর্ড করা হচ্ছে কিনা, এটা থ্রু আউট দা পিরিয়ড। আপনি যে কোনো একটা পিরিয়ডকে সিলেক্ট করতে পারেন, এটা 1 মাস হতে পারে, 1 উইক হতে পারে, যে কোনো, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কোনো একটা পিরিয়ড সিলেক্ট করে র্যান্ডমলি অথবা যে কোনো ভাবে আপনি যেভাবে সিলেক্ট করেন না কেন, স্যাম্পল গুলো সিলেক্ট করে সেইখান থেকে আপনি ক্রস চেক করে দেখতে পারেন যে প্রপারলি ক্যাশ বইয়ে এটা কি করা হয়েছে কিনা, রেকর্ড করা হয়েছে কিনা, সাথে সাপোর্টিং ডকুমেন্ট গুলো আছে কিনা সেটা আপনি মিলিয়ে দেখতে পারেন। এরপর বলছে চেক টু পেইং ইন স্লিপস অবটেইন ডিরেক্ট ফ্রম দ্য ব্যাংক রাদার দ্যান লুকিং অনলি এট আ ক্লায়েন্ট কপি অফ স্লিপ হুইচ মাইট বি বিন tempered with observing that there is no delay in banking monies received. ব্যাংকের রিসিপ্টের ক্ষেত্রে বলতেছে যে ক্লায়েন্ট যে টাকাটা জমা দিচ্ছে সেইটা থেকে সরাসরি ব্যাংকের কাছ থেকে আপনি কনফার্মেশন নিতে পারেন যে প্রপারলি এই টাকাটা জমা হচ্ছে কিনা। যাই হোক, আপনার বইয়ের পেজ নাম্বার 107, 107 এবং 108, এইখানে টেস্ট অফ কন্ট্রোলস, আমি আবারও রিপিট করতেছি, আপনাদের বইয়ে আছে টেস্ট অফ কন্ট্রোলস, যেটাকে আমি বলতেছি অডিট প্রসিডিওরস। এই টার্মটার সাথে আপনারা খুব কি পরিচিত, সো আমি টেস্ট অফ কন্ট্রোলস না বলে বারবারই অডিট প্রসিডিওরটা বলতেছি, আপনারা যাতে বুঝতে পারেন বা মনে রাখতে পারেন। সো ক্যাশ কালেকশনের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি করতে পারে, মোট একটা প্রতিষ্ঠানে যখন আপনি অডিট করতে যাবেন, আপনি 4 ভাগে ভাগ করে আপনার অডিট প্রসিডিওরটা কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। 4টা ভাগ কি, প্রথমটা বলছে রিসিভড, রিসিভড বাই পোস্ট, ক্যাশ সেলস, কালেকশনস, আর লাস্টেরটা বলছে ক্যাশ রিসিভড ক্যাশ বুক। সবাই বের করেন পেজ নাম্বার 108, 108 নাম্বার পেজটা বের করেন। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে টেস্ট অফ কন্ট্রোলস ওভার ক্যাশ রিসিপ্টের, এটা আমি পড়াই দেব। পেজ নাম্বার 108, 108 নাম্বার পেজ সবাই বের করেন। জি স্যার, বের করছি। দেখেন বলছে আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত এটা? স্যার 10:30 পর্যন্ত স্যার। আচ্ছা, তো আপনারা 10:30 অনেক স্টুডেন্ট জয়েন করেছেন, থ্যাংক ইউ আপনাদের, আসলে ধৈর্য ধরে আছেন। আমার হয়তো বা 2-1 মিনিট একটু সময় বেশি লাগতে পারে, ঠিক আছে, আমার যেহেতু ক্লাস টাইম শেষের দিকে, বাট 2 থেকে 5 মিনিট সময় বেশি লাগতে পারে। আমি চ্যাপ্টারটা শেষ করব আজকে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকবেন। ওকে স্যার। এবং থ্যাংক ইউ আবারও যে আপনারা এত ছেলে জয়েন করেছেন। বলছে ইউ আর এ মেম্বার অফ অ্যাসুরেন্স টিম অফ হ্যাপি ম্যানুফ্যাকচারিং লিমিটেড HM, অল অফ দেয়ার সেলস আর মেড অন ক্রেডিট টার্মস। বলছে আপনি হলো অ্যাসুরেন্স টিমের একজন মেম্বার, কোম্পানিটার নাম বলছে হ্যাপি ম্যানুফ্যাকচারার্স লিমিটেড, all of their sales are made on credit terms and they receive checks daily in the post। বলছে তারা ক্রেডিটে তাদের সমস্ত সেলস হয় এবং পোস্টের মাধ্যমে চেকগুলো তারা রিসিভ করে থাকে। In order to ensure that the security of our check is adequate, you will be observing the post opening, check listing and storing procedures। বলছে যে তারা যেহেতু বলছে একটা কোম্পানির এক্সাম্পল দিয়েছে, এই কোম্পানিটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং অধিকাংশই তাদের কি হয়, তারা সেল করে কিসে, ক্রেডিটে, এবং এই যে ক্রেডিটে সেল করার কারণে কালেকশনটা কি হবে, চেক কালেকশন হবে, চেকটা আসবে পোস্টের মাধ্যমে। ইন অর্ডার টু এনশিওর দ্যাট দ্য সিকিউরিটি অফ আওয়ার চেকস ইজ অ্যাডিকুয়েট, বলছে যে এটা এনশিওর করতে হবে যে এই যে চেক গুলো রিসিভ করতেছে এইটার সিকিউরিটিটা এনশিওর করতে হবে অ্যাডিকুয়েট কিনা। ইউ উইল বি অবজার্ভিং দ্য পোস্ট ওপেনিং, আপনি অডিট করতে যে
কি অডিট প্রসিডিউর গ্রহণ করবেন? প্রথমেই যেটা বলতেছে যে আপনাকে অডিট প্রসিডিউরটা নিতে হবে পোস্টটা ওপেন করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তিনি এটা ওপেন করতেছেন কিনা আপনি অবজার্ভ করবেন। চেক লিস্টিং অ্যান্ড স্টোরিং প্রসিডিউরস, এটা প্রপারলি লিখতেছে কিনা এবং প্রপারলি স্টোর করতেছে কিনা। অ্যাজ এ মিনিমাম ইউ উড এক্সপেক্ট টু সি, বলছে যে একদম লিস্ট কি কি আপনাকে দেখা জরুরি এই অংশটুকুন অডিট করার জন্য। এখানে বলছে অ্যাজ এ মিনিমাম এই নিচের অংশগুলো আপনাকে দেখতেই হবে। বলছে টু পিপল প্রেজেন্ট অ্যাট পোস্ট ওপেনিং, লিস্ট 2 জন ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে হবে অ্যাজ পার অর্গানাইজেশন পলিসি। এটা আপনি অবজার্ভ করবেন যখন পোস্ট। স্যার কনফিউজড হয়ে গেছে স্যার, একটু পড়াই দেন। আচ্ছা, বলছে অ্যান ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল রিকোয়ার্স সেগ্রিগেশন অফ বেসিক ফাংশন। বলছে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল কি প্রয়োজন? রিকোয়ার্স সেগ্রিগেশন অফ বেসিক ফাংশন। বেসিক ফাংশনে সেগ্রিগেশনের কথা এখানে বলছে। হুইচ 3 অফ দ্য ফলোইং ফাংশন শুড আইডিয়াল বি সেগ্রিগেটেড? নিচের কোন 3টা ফাংশনকে সেগ্রিগেটেড করা উচিত? আমরা জানি সেগ্রিগেটেড মানে একই প্রসেসে একাধিক ব্যক্তি যদি থাকে জড়িত। অথরাইজেশন অফ অর্ডার, এখানে একাধিক ব্যক্তির প্রয়োজন না, সেগ্রিগেট করার দরকার আছে না? জি স্যার, এটা আছে। ওকে, এটা আমরা কনসিডার করতে পারি। ক্যাশ রিসিপ্ট এন্ড রিসিভেবল লেজার, এখানেও প্রয়োজন আছে কি নাই? কেউ একজন রিসিভ করবে, কেউ একজন রেকর্ড করবে, ঠিক কিনা? জি স্যার। আছে। ইনভয়েসিং এর ক্ষেত্রে সো এই ক্রেডিট কন্ট্রোল, রিকনসিলিয়েশন অফ রিসিভেবল লেজার উইথ রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সো আমার মনে হয় পরের লাস্টের যে 2টা বলছে তার থেকে প্রথম 3টা কি বলেন তো বেটার। সেগ্রিগেট করা জরুরি। সো প্রথম 3টা হবে আনসার। ইনভয়েসিংটা যদি বলতেন। এখন লাস্ট, হ্যাঁ, ইনভয়েস করার ক্ষেত্রে বলছে সেগ্রিগেশন অফ ডিউটি থাকা জরুরি, ঠিক কিনা? বলছে যে আপনার কেউ একজন অর্ডারটা প্রিপেয়ার করবে, কেউ একজন আপনাদের যে কোশ্চেন করছেন ঠিক ইনভয়েসের ক্ষেত্রেও কেউ একজন ইনভয়েসটা প্রিপেয়ার করবে, কেউ একজন এটা মিলিয়ে দেখার চেষ্টা করবে যে যে অর্ডারটা দেয়া হয়েছিল, যে পণ্যটা ডেলিভারি দেয়া হয়েছে তার সাথে মিল রেখে ইনভয়েসটা জেনারেট করা হচ্ছে কিনা, এবং কেউ একজন এটা কি করবে বলেন তো? অ্যাপ্রুভ করবে। ওকে, এখন বের করেন পেজ নাম্বার 109। 109 নাম্বার পেজে আরেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এক্সাম স্ট্যান্ডার্ড, এটা আমি পড়াই দিব আর কি, আমার সাথে আপনারা বলবেন আর কি। The following describe the sales system in operating at Jinbob company. For each process indicate whether the process indicates a strength or deficiency. বলছে নিচের প্রসেস গুলো দেখে বলতে হবে কোনটা স্ট্রেংথ কোনটা ডেফিসিয়েন্সি। 1 নাম্বার বলছে written orders are received in the sales office. Orders are processed into the sales system with no further action being taken. এটা কি স্ট্রেংথ নাকি ডেফিসিয়েন্সি বলেন তো? রিসিভ সেলস অফিস, সেলস অফিসে অর্ডারটা রিসিভ করা হয়। অর্ডারস আর প্রসেসড ইনটু দ্য সেলস সিস্টেম উইদাউট নো ফার্দার অ্যাকশন বিং টেকেন, কোনো ধরনের অ্যাকশন না নিয়ে আবার ডেফিসিয়েন্সি, রাইট? The order generates a production note which is forwarded to the production department on the basis of which they fulfill the order. Completed goods are dispatched with delivery note, a copy of which is matched with production note and sent to the invoice department. So এটা strength না deficiency? স্যার এটা স্ট্রেংথ। Strength, right? Unfulfilled and deficiency, যে সমস্ত আনফিল্ড প্রোডাকশন থাকে আনফুলফিল্ড, সেগুলো কি করা হয়? নোটস আর প্লেসড ইন পেন্ডিং ফাইল, পেন্ডিং ফাইলে রাখা হয় এবং হুইচ ইজ যত দ্রুত সম্ভব সেটা কমপ্লিট করা হয়। তো এটা প্রতিষ্ঠানের স্ট্রেংথ না নাকি ডেফিসিয়েন্সি? স্ট্রেংথ, রাইট? তাহলে প্রথমটা ছিল ডেফিসিয়েন্সি, পরের 2। ওকে, তাহলে এক্সাম্পল আমি পড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন আপনাদের সাথে আমি আলোচনা করেছি। তাহলে আমরা আমাদের চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 দুইটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। নেক্সট ডেতে আমরা চ্যাপ্টার 7টা আলোচনা করব। সো কারো কোনো যদি কোশ্চেন না থাকে
আমাদের সময় শেষ, আমরা আজকেই শেষ করব। ওকে, কারো কোনো কোশ্চেন সম্ভবত নেই। সো আমরা আজকে এখানেই ক্লাস শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোস্ট কে আছেন? স্যার আমি আছি স্যার। কিবরিয়া?